3 দিনের ছুটিতে এমন কি কোথাও বেড়াতে যেতে চান যেখানে গেলে পেয়ে যাবেন পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ঐতিহাসিক নিদর্শন, এই সব কিছু, তাও আবার একই জায়গায়? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সাসারামের আগের পর্ব ছিল মনোমুগ্ধকর কিছু ঝর্ণার গল্প, আর আজকের পর্বে থাকছে 2 রাত 3 দিনের জন্য আপনি যদি সাসারামে ঘুরতে চান সেক্ষেত্রে কি কি ঘুরে দেখবেন তার সবিস্তার তথ্য। বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত। আমাদের 3 দিনের ঘোরাঘুরির জন্য আগে থেকেই গাড়ি ঠিক করা ছিল। সাসারাম ভ্রমণের প্রথম দিনে আমাদের প্রথম গন্তব্য ছিল সীতাকুণ্ড ওয়াটারফলস। সাসারাম শহর থেকে সীতাকুণ্ড যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা। বর্ষায় চারিদিক সবুজে সবুজে ভরে উঠেছে। দেখতে দেখতে কখনো সমতল আবার কখনো পাহাড়ি পথ বেয়ে আমরা এসে পৌঁছেছি সীতাকুণ্ডের সামনে। পেছনে রয়েছে ফলসটা, দেখি নিচে নামা যায় কিনা, কারণ হাতে সময় বিশেষ নেই, আরো অনেকগুলো পয়েন্ট আমাদের কভার করতে হবে কম সময়ের মধ্যে। ঝর্ণার কাছে যেতে গেলে কিন্তু অনেকটা চড়াই উতরাই পেরিয়ে নিচে নামতে হবে। অবশেষে আমরা সেই পথ পেয়ে নিচে নেমে এসেছি। অনেকেই দেখছি ঝর্ণায় স্নান করছেন। আমরা এখন নিচে নেমে এসেছি। পেছনে ঝর্ণাটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিছুটা সময় কাটিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মাছের কুণ্ডের উদ্দেশ্যে। আমরা দ্বিতীয় গন্তব্যে এসে পৌঁছেছি। এটি হচ্ছে মাঝের কুণ্ড। একই ঝর্ণা, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ভিউ, আর সেই অনুযায়ী নামকরণ হয়েছে। নিচ দিয়ে নদীও বয়ে গেছে। এরপরে আরেকটি ঝর্ণা রয়েছে, সেটি ধোঁয়াকুণ্ড। আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেই ধোঁয়াকুণ্ডের দিকে যাব। এখানে কিন্তু ভিড় অনেকটাই বেশি। আমরা নিচে নামবো না, ওপর থেকে এই ঝর্ণাটা দেখে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য ধোঁয়াকুণ্ডের উদ্দেশ্যে। এই ধোঁয়াকুণ্ড এবং মাঝের কুণ্ড একটি ঝর্ণা। জল অনেকটা উপর থেকে নিচে পড়ার জন্য বাষ্পীভূত হয়ে ধোঁয়ার সৃষ্টি করেছে, আর সেই কারণে এই ঝর্ণাটির নাম হয়েছে ধোঁয়াকুণ্ড। এখন আমরা আছি ধোঁয়াকুণ্ডে। বিভিন্ন জায়গা থেকে এই ঝর্ণাটার
রূপ কিন্তু আলাদা আলাদা রকম। এখন আমরা যে জায়গাটায় আছি সেটা একটা মিডল পয়েন্ট বলা যায়। আপনি যদি উপর থেকে ধোঁয়াকুণ্ডের ভিউ দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে অনেকটা ট্রেক করে উঠতে হবে। তবে আপনি যখন চড়াই উতরাই পেরিয়ে উপরে উঠে আসবেন, তখন আপনার প্রতিটা কষ্ট সার্থক মনে হবে। এটি হচ্ছে ধোঁয়াকুণ্ড যাওয়ার রাস্তা। এছাড়া অনেকগুলি রাস্তা আছে, তবে এটি বেশ সহজসাধ্য রাস্তা। সিঁড়ির ধাপ করা রয়েছে, তাই সুন্দরভাবে যাওয়া যায়। আর তারপরেই এইরকম অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হবেন আপনি। পরবর্তী গন্তব্য তারাচণ্ডী ধাম। আমরা এখন তারাচণ্ডী মন্দিরের সামনে, পেছনেই রয়েছে প্রবেশ। এখন আমরা ভেতরে যাব, চলুন দেখা যাক ভেতরটা। ধোঁয়াকুণ্ড থেকে তারাচণ্ডী মন্দিরের দূরত্ব ৫ কিলোমিটার মতো। এই মন্দিরে শক্তি অর্থাৎ দেবী দুর্গার আরাধনা হয়। পাশাপাশি মন্দির চত্বরে পূজিত হন মহাদেব। বৈশাখ এবং শ্রাবণ মাসে মহা ধুমধাম করে মহাদেবের পুজো হয়। বহু ভক্তেরও সমাগম ঘটে এই মন্দিরে। মন্দিরে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা পুজো দিতে চান, মন্দিরের যে মূল প্রবেশ দ্বার, সেইখান থেকে যে টানা রাস্তাটি চলে এসেছে, তার দুদিকেই কিন্তু প্রচুর ডালা, তার সঙ্গে পুজোর প্রসাদী সহ বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আপনারা চাইলে সেগুলি কিনে পুজো দিতে পারেন মা তারাচণ্ডী। নবরাত্রি উপলক্ষে কিন্তু তারাচণ্ডী মন্দিরে বেশ বড়সড় করে ধুমধাম করে পুজো হয়। আপনারা চাইলে সেই সময় আসতে পারেন মন্দিরে। আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে দেখলাম, আর পুরুষ এবং মহিলাদের লাইন সম্পূর্ণ আলাদা। তারাচণ্ডী মন্দির দর্শন করে চললাম আমাদের প্রথম দিনের শেষ গন্তব্য পাইলট বাবার মন্দিরে। আমরা এখন এসে পৌঁছেছি পাইলট বাবার মন্দিরে। পেছনে রয়েছে মন্দিরটা, আমরা ভেতরে ঢুকবো। সাসারামের যতগুলি দ্রষ্টব্য জায়গা রয়েছে তার মধ্যে কিন্তু এই মন্দিরটি অন্যতম। ভারতীয় বায়ুসেনাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন পাইলট বাবা। শেষ জীবনে তিনি চলে গিয়েছিলেন হিমালয়ে তপস্যা করতে, এবং তারপরে এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেন। 2024 সালে 86 বছর বয়সে প্রয়াত হন কপিল সিং ওরফে সোমনাথ গিরি ওরফে পাইলট বাবা। জীবনের প্রথমার্ধে ভারতীয় বায়ুসেনায় যুদ্ধ বিমানে পাইলট হিসেবে কর্মরত ছিলেন কপিল সিং। সাসারামের এই ভূমিপুত্র
1965 এবং 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বায়ুসেনার উইং কমান্ডার পদেও নিযুক্ত ছিলেন। জানা যায় বায়ুসেনাতে কর্মরত অবস্থাতেই তিনি পাইলট বাবা উপাধি পেয়েছিলেন। সারা জীবন দেশের জন্য লড়াই করেছেন, আর সেই পাইলট বাবাই শেষ জীবনে চলে গিয়েছিলেন হিমালয়ে তপস্যার জন্য। আর তার তৈরি এই সুবিশাল মন্দির চত্বর আজও পথ দেখায় মানুষকে, শান্তির খোঁজ দেয়। এই মন্দির চত্বরে শুধুমাত্র মন্দির নয়, তার পাশাপাশি কিন্তু রয়েছে জুনা আখাড়া এবং আশ্রম, যেখানে প্রচুর সাধু সন্তরা রয়েছেন। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের সফর। সাসারামে ঘোরার মতো প্রচুর জায়গা রয়েছে, তাই হাতে অন্তত 3-4 দিন সময় নিয়ে এখানে আসা ভালো। রাস্তায় যেতে যেতে একদিকে মেঘলা আকাশ আর মাঝে মাঝে বৃষ্টির আনাগোনা দেখছি, আর এই সব দেখে শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন বারবার মাথায় আসছে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। সত্যি এই পাহাড়ের গায়ে মেঘেদের চলাচল, সেটা যে কি অপূর্ব লাগছে তা সামনে থেকে না দেখলে বোঝানো মুশকিল। এখন আমরা চলেছি করমচাঁদ ড্যামের উদ্দেশ্যে। রাস্তায় দাঁড়িয়েছি একটি ফলস দেখার জন্য, বেনামি একটি ফলস। আমরা এখন রাস্তায় যাচ্ছিলাম করমচাঁদ ড্যামের দিকে। রাস্তায় পেছনে একটা ফলস দেখতে পেলাম, এবং সম্পূর্ণ ন্যাচারালি তৈরি হওয়া একটা ফলস। প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টির জন্য পাহাড় বেয়ে নেমে আসছে জলধারা। সেই একটা ফলস আমি আপনাদের ওই দিক করে দেখাবো। এখন আমরা চলে এসেছি করমচাঁদ ড্যামে। আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য এটাই। ঐতিহাসিক দিক থেকেও এই ড্যামটি গুরুত্বপূর্ণ, কারণ 1966 সালের দুর্ভিক্ষের পর রোহতাস এবং কৈমুর অঞ্চলে চাষের জলের অভাব মেটানোর জন্য এই জলাধারটি নির্মাণ করা হয়। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা সুন্দর একটা ড্যাম রয়েছে, বোটিং করারও সুবিধা। আমরা ড্যামে ওঠার ঠিক আগে নিচে একটি দোকান থেকে জলখাবার খেয়ে তারপরে ড্যামে এলাম। এইদিকে একটা সুন্দর পাহাড় রয়েছে, আপনাদেরকে সেই ভিউটাও দেখাবো। ওটা কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে।
এই রকম আরো অনেক ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। করমচাঁদ ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য তেলহার কুণ্ড ফলস দেখতে। চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য তেলহারকুন ফলসে। ফলসটা কিন্তু এখান থেকে অসাধারণ লাগছে, তবে এগুলোর অনেকগুলো ভিউ পয়েন্ট হয় তো ফলসে। আমরা যে জায়গাটা থেকে দাঁড়িয়েছি সেইখানের রূপটা একরকম, আর একটু এগিয়ে গেলে ফলসটার রূপটা আরেক রকম ভাবে ধরা দিচ্ছে। এখন আমরা আছি তেলহারকুন ফলসের সামনে। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু থেকে জল নেমে আসছে নিচে। অনেকে কিন্তু জানেনই না বিহারে কি আছে। এই সেই সৌন্দর্য দেখুন। আজকে আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্য কর্কটগড় ওয়াটারফলস। তেলহারকুন ফলস থেকে কর্কটগড় ফলসে যেতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। কর্কটগড় ফলসে আসতে গেলে আপনাকে কিন্তু বিকেল 4টের মধ্যে এখানে ঢুকতে হবে। যাত্রাপথ এতটা দীর্ঘ হওয়া সত্ত্বেও আপনি যখন এই সুন্দর জলপ্রপাতটা দেখবেন তখন কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সমস্ত ক্লান্তি ম্লান হয়ে যাবে। কর্কটগড় যাওয়ার পথে আপনি শেয়াল, ময়ূর সহ বিভিন্ন বন্যপ্রাণীরও দেখা পেতে পারেন। এখন আমরা এসে পৌঁছেছি কর্কটগড় ফলসে। সাসারামের অদূরে যে ফলসগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ফলস কিন্তু এই কর্কটগড় ফলস। এটি আসা বেশ সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ, তবে আপনি আসলে কিন্তু আপনার সময় এবং অর্থ কোনোটাই বৃথা যাবে না, এটুকু বলতে পারি। এখানে কিন্তু টিকিটের মূল্য 20-40, মানে 2 জায়গায় আপনাকে টিকিট কাটতে হবে। অনেকটা পথ যাত্রার পরে আমরা এসে পৌঁছেছি কর্কটগড় ফলসে। একটি অফবিট লোকেশন, অনেকেই হয়তো জানেন না যারা সাসারামে আসেন, কিন্তু আমরা অনেকখানি পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছেছি সেখানে। এখানের সৌন্দর্যটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, আপনারাই দেখুন।
আজকে সাসারামে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছি শেরশাহের সমাধি দেখতে। আমরা যে হোটেলে উঠেছি সেখান থেকে হেঁটে শেরশাহের সমাধি ক্ষেত্রে পৌঁছতে সময় লাগে মিনিট 10 মতো। এতদিন যা ইতিহাসের পাতায় পড়েছি তা এবার চাক্ষুষ করার পালা। সকাল সকাল আমরা এসে পৌঁছেছি এমন এক জায়গায়, যে জায়গাটির জন্য কিন্তু সাসারামকে মানুষ মনে রেখেছেন। এখন আমরা রয়েছি শেরশাহ সুরির সমাধিস্থলে। ভেতরে ঢুকবো, তার আগে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য ইত্যাদি সবকিছুই স্ক্রিনে দেওয়া রয়েছে। টিকিট কাউন্টারের বাইরেই বিভিন্ন ধরনের টিকিটের মূল্য লেখা রয়েছে। টিকিট কাটা হয়ে গিয়েছে, চলুন এবার ভেতরে ঢোকা যাক। হাসান শাহ সুরির পুত্র ফরিদ খান, যার আসল নাম শেরশাহ, তিনি মুঘলদের মতোই ছিলেন আফগান। মুঘল সম্রাট হুমায়ুনের আমলে গোটা পূর্ব ভারতের দায়িত্বে ছিলেন শেরশাহ সুরি। পরবর্তীকালে তিনি মুঘল সম্রাটদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন এবং সাসারামের অদূরেই রোহতাস করে তার সাম্রাজ্য গড়ে তোলেন। 1540 থেকে 1545, মাত্র এই 5 বছরের মধ্যে শেরশাহ যে প্রশাসনিক সংস্কার করেছিলেন তা আজও ভারতকে পথ দেখায়। কালিঞ্জরের দুর্গে এক দুর্ঘটনাবশত মৃত্যু হয় শেরশাহের, আর সেই ঘটনায় আমূল পরিবর্তন ঘটায় ভারতের ইতিহাসের। সুরি বংশের ধ্বংস হয় এবং ফের মুঘলদের হাতে ক্ষমতা চলে যায়। জানা যায় 1542 সালে শেরশাহ নিজেই নিজের সমাধি নির্মাণের কাজ শুরু করেন, যা শেষ হয় তার মৃত্যুর 3 মাস পরে। ইসলামিক স্থাপত্য শৈলীর পাশাপাশি এই সমাধিক্ষেত্রটি লাল বেলে পাথর দিয়ে তৈরি। এই সমাধিক্ষেত্রটি নির্মাণ করেন শেরশাহ নিজেই তার জীবদ্দশায় 1542 সালে। সাসারাম সিরিজের পরবর্তী ভিডিওতে থাকছে, আপনি যদি 2 রাত 3 দিনের জন্য সাসারাম ঘুরতে যেতে চান
সেক্ষেত্রে কিভাবে কম খরচে প্ল্যান করবেন তারই একটি সবিস্তার তথ্য। শেরশাহের সমাধিক্ষেত্র দেখে হোটেলে একটু ফ্রেশ হয়ে আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন আমরা প্রথমেই যাব তুতলা ভবানী ওয়াটারফলস দেখতে। এখন আমরা রয়েছি তুতলা ভবানী ফলসের সামনে। উপরে মা তুতলা ভবানীর মন্দিরও রয়েছে। সাসারাম স্টেশন থেকে এই তুতলা ভবানী ওয়াটারফলসের দূরত্ব 35 কিলোমিটার মতো। আপনি যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি আপনাকে তুতলা ভবানীর মূল গেটের সামনে নামিয়ে দেবে। সেখান থেকে ওয়াটারফলস পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে বা জনপ্রতি 10 টাকার টোটো ভাড়া দিয়ে যেতে হবে। আপনি তুতলা ভবানী মন্দিরে যেতে চাইলে সেক্ষেত্রে জনপ্রতি 5 টাকা করে এন্ট্রি ফি লাগবে। বর্ষায় এই ফলসটা এতটাই সুন্দর দেখতে লাগছে, আপনি এখানে দুদণ্ড না দাঁড়ালে আপনার কিন্তু মন ভরবে না। তাই এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চললাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য দুর্গাবতী ড্যামের উদ্দেশ্যে। বিহারের কৈমুর এবং রোহতাস জেলার সীমানায় দুর্গাবতী নদীর ওপর এই বাঁধ 2018 সালে তৈরি করা হয়। এই বাঁধটির চারিদিকে সবুজ পাহাড় আর মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য এখানে পিকনিক স্পটও গড়ে তোলা হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য কাশিশ ওয়াটারফলস। আপনারা তো এতদিনে জেনেই গেছেন আমাদের অফবিটের প্রতি কি অমোঘ টান রয়েছে। এখানে কিন্তু সমস্ত ড্রাইভাররা নিয়ে যান না, তাই আমরা আগে থেকেই ড্রাইভারকে এখানে যাওয়ার কথা বলে রেখেছিলাম। এখন আমরা চলে এসেছি কাশিশ ওয়াটারফলসের সামনে। অনেকটা পথ উঠতে হবে, জলের শব্দ পাচ্ছি বটে, তবে এখনো অনেকটা পথ যেতে হবে। তো চলুন দেখা যাক। তবে এই কাশিশ ওয়াটারফলসে পৌঁছানোর রাস্তাটি বড়ই কঠিন। আমরা অনেক চড়াই উতরাই খানাখন্দ পেরিয়ে অবশেষে সেখানেই পৌঁছেছি। অনেকটা পথ ট্রেক করে আমরা অবশেষে এসে পৌঁছেছি কাশিশ ওয়াটারফলসের সামনে। বর্ষায় বিহারের আনাচে কানাচে 200টিরও বেশি জলপ্রপাত দেখা যায়। কাশিশও তাদের মধ্যে অন্যতম। কারণ অনেকেই এই জলপ্রপাতটিকে বিহারের সবচেয়ে উঁচু জলপ্রপাত বলে মনে করেন। আমাদের পরবর্তী গন্তব্যটিও একটি অফ-গ্রিড লোকেশন, নাম কারবান্দিয়া। এখন আমরা আছি কারবান্দিয়া বলে একটি জায়গাতে। এটি একটি অফ-গ্রিড লোকেশন। আপনারা যারা আসবেন তারা একটু ড্রাইভারকে বলে রাখবেন আগে থেকে, তাহলে এই জায়গাটাতে নিয়ে আসবেন। আমরা একটু বৃষ্টির দিনে এসেছি, ফলে খুব একটা ভালো ভিউ পাইনি, তবে আপনারা আসার চেষ্টা করবেন।
একটু খরচ সাপেক্ষ তো বটে। বাবলা কাটা খুব খতরনাক জিনিস, বিশাল বড় বড়। ঢুকবে একদিক দিয়ে বেরোবে অন্য একদিক দিয়ে। বাবলা কাটা এটা কাটায় না অন্য কিছু। একসময় জায়গাটিতে কয়লার মাইনিং হতো, তবে এখন কিন্তু জায়গাটি পরিত্যক্ত হিসেবেই পড়ে রয়েছে। চারিদিকে কয়লা রয়েছে, এখনো টুকটাক দেখা যাচ্ছে, আর মাঝখানগুলো জল ভর্তি হয়ে একটা অসাধারণ ভিউ তৈরি করেছে। খানিক মনুষ্য সৃষ্ট আবার কিছুটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই অসাধারণ জায়গাটি আপনাকে মুগ্ধ করবেই। তাই হাতে সময় থাকলে সাসারাম ঘুরতে এসে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যে সকল দর্শকরা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়।